monotonicity and maxima and minima of a function এটা করছি। দেখো monotonicity বা maxima minima জানার আগে আমরা monotonicity ব্যাপারটা জেনে নেব। একটা ফাংশনকে কখন এই monotonicity থাকে একটা ফাংশনে সেটা আগে শুনে নাও। দেখো monotonicity অফ দ্য ফাংশন বলতে বোঝায় কোনো একটা ফাংশন যদি তার পুরো ডোমেইনের মধ্যে হয় পুরোপুরি ইনক্রিজিং নয় পুরোপুরি ডিক্রিজিং, তাকে বলা হয় কি মনোটোনিক ফাংশন। মনোটোনিক ফাংশন কাকে বলে? যে কোনো একটা ফাংশন যদি তার পুরো ডোমেইনে কি হয়, হয় পুরোপুরি ইনক্রিজিং হয় নয় পুরোপুরি ডিক্রিজিং হয়, তখন তাকে মনোটোনিক ফাংশন বলা হয়। যেমন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো fx = e⁻x, ধরো এই এক্সাম্পলটা দিলাম। e⁻x ফাংশনের গ্রাফটা তোমাদের সবার মনে আছে, দেখো উপরের দিকে ওঠে, তাই তো? তার মানে এটা দেখো এন্টায়ার ডোমেইনে সে ইনক্রিজিং ফাংশন হচ্ছে, তাহলে সেটাই এই জন্য e⁻x কে একটা মনোটোনিক ফাংশন বলা যায়। বা তুমি আরেকটা ভাবো যে fx = e⁻−x, দেখো e⁻−x উল্টো হয়, তার মানে কি ডিক্রিজিং হয় না, তার মানে এই ফাংশনগুলোকে কি বলা হয়? আমার মনোটোনিক ফাংশন। বুঝতে পারছো? তাহলে যদি কোনো একটা ফাংশন তার এন্টায়ার ডোমেইনে কি হয় না পুরোপুরি ইনক্রিজিং বা পুরোপুরি ডিক্রিজিং, তখন তাকে কি বলা হয়? একটা মনোটোনিক ফাংশন। হয় পুরোপুরি ইনক্রিজিং হবে না পুরোপুরি ডিক্রিজিং হবে, এগুলোকে মনোটোনিক ফাংশন বলা হয়। এবার এই মনোটোনিক ফাংশনের উপর বেস করে দেখো কি আছে, এক হচ্ছে ইনক্রিজিং ফাংশন, এক হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তাহলে ইনক্রিজিং ফাংশন কাকে বলে আর ডিক্রিজিং ফাংশন বা বাংলা যেটাকে তোমরা মনে আছে কি বলে? বর্ধিষ্ণু অপেক্ষক, মনে আছে? হ্যাঁ, বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু ছিল না, ওইটা ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন। তো যাই হোক, বাংলা এখন দরকার নেই। ইনক্রিজিং ফাংশন কাকে বলে ভালো করে শুনবা। ধরো fx একটা ফাংশন x = a পয়েন্টে ইনক্রিজিং হবে কখন? fx একটা ফাংশন x = a পয়েন্টে ইনক্রিজিং হবে কখন? দেখো আমি ফার্স্ট একটা তোমাদের গ্রাফিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ধরো এটা x = a পয়েন্ট, এটা তোমার এটা a পয়েন্ট, a-h, আর এটা হচ্ছে a+h। এবার দেখো কি বললাম, fx ফাংশনটা x = a পয়েন্টে ইনক্রিজিং হবে যদি f(a-h) less than fa হয়। দেখো ছবিটা দেখে আশা করি বুঝতে পারছো, f(a-h) less than fa হতে হবে আর f(a+h) greater than fa হতে হবে। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলতে পারি x = a পয়েন্টে ওই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। ওকে, x = a পয়েন্টে ওই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। আর h টা কি? h টা হচ্ছে স্মল পজিটিভ নাম্বার, স্মল পজিটিভ নাম্বার। বুঝতে পারছো? h টা হচ্ছে স্মল পজিটিভ নাম্বার। আর একটা কি ভেবে না, যে একটা জিনিস জেনে নাও, দেখো এই স্মল পজিটিভ নাম্বার h, এটার মানেটা হচ্ছে এই যে a-h থেকে a এর মধ্যে বা a থেকে a+h এর মধ্যে যেন কন্টিনিউটি বজায় থাকে, কোনো ডিসকন্টিনিউয়াস ব্যাপার যেন না থাকে। বুঝতে পারছো? দেখো স্মল পজিটিভ h তুমি একটু বিয়োগ করছো একটু যোগ করছো, তার মানে কি একটা কন্টিনিউটি ব্যাপার থেকে যাচ্ছে না? বুঝতে পারছো? তার মানে a-h থেকে a এর মধ্যে বা a থেকে a+h এর মধ্যে যেন কোনো ডিসকন্টিনিউটি না থাকে, মানে এটা একটা কন্টিনিউয়াস হতে হবে। বুঝতে পারলে? তাহলে ইনক্রিজিং ফাংশনের ডেফিনিশন যে কোনো একটা ফাংশন fx = a পয়েন্টে it will be increasing if it satisfies two condition, f(a-h) = fa, less than fa, আর f(a+h) greater than fa for small value of h, small positive value of h। বুঝতে পেরেছো? আর এটা এই স্মল পজিটিভ ভ্যালুজ অফ h এটা মানে কি, যেন এই যে ইন্টারভাল a-h থেকে a আর a থেকে a+h এর মধ্যে যেন কোনো ডিসকন্টিনিউটি না থাকে, মানে কন্টিনিউয়াস হবে। বুঝতে পেরেছো? ইনক্রিজিং ফাংশন তবে একই কথা বলবো, ইফ এ ফাংশন fx, একটা ফাংশন fx x = a পয়েন্টে ডিক্রিজিং হবে, কখন ডিক্রিজিং হবে বুঝতেই পারছো আশা করি, এই যে ডিক্রিজিং, তাই তো? ধরো এটা এই পয়েন্টটা হচ্ছে a, এটা হচ্ছে a+h আর এটা হচ্ছে তোমার a-h, তাহলে বলো কখন ডিক্রিজিং হবে? বুঝতেই পারছো, f(a-h) কি হবে? f এর থেকে বড় হবে না ছোট হবে? গ্রেটার দ্যান হবে। আর f(a+h) less than fa for any small positive value of h। বুঝতে পেরেছো? তাহলে একটা ফাংশন fx x = a পয়েন্টে ডিক্রিজিং হবে যখন f(a-h) greater than fa হবে। দেখো গ্রাফিক্যালি আরো ভালো বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর দেখো না, a-h এর ভ্যালু এর থেকে বড় হবে আর a এর ভ্যালু আবার a+h এর থেকে বড় হবে। দেখো আমি সেটাই করেছি, f(a-h) greater than fa আর যদি f(a+h) less than fa হয়, তাহলে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তখন আমরা কি বলতে পারি যে fx ফাংশনটা x = a পয়েন্টে কি ডিক্রিজিং ফাংশন বা ক্ষয়িষ্ণু।
ইন অ্যান ইন্টারভাল। ইন্টারভাল দেখো এবার আমরা বিচার করব ইন্টারভালের মধ্যে কিভাবে মনোটোনিসিটি কাজ করে বা মনোটোনিক ফাংশনগুলো কিভাবে কাজ করে। দেখো দেখো আমরা জানি যে ফাংশন সাধারণত এই যে এখানে ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে, তাহলে একটা ইনক্রিজিং হতে পারে একটা ডিক্রিজিং। এবার আমরা শিখব কোন ইন্টারভালে কোন ফাংশন কখন ইনক্রিজিং হয় আর কখন ডিক্রিজিং হয়। ধরো আই একটাকে আমি আই ধরে নিলাম একটা ওপেন ইন্টারভাল। লেট আই বি ওপেন ইন্টারভাল কন্টেইন ইন দ্য ডোমেইন অফ দ্য রিয়েল ভ্যালুড ফাংশন fx। মানে fx একটা ফাংশন আছে, তার মধ্যে আই একটা ওপেন ইন্টারভাল, যে কোনো ওপেন ইন্টারভাল। এবার দেখো চারটে কন্ডিশন তোমাদের বলছি, ভালো করে কথা শুনবা। নাম্বার 1 কন্ডিশন, ধরো আমি বললাম x1 লেস দেন ইকুয়াল টু x2, x1 লেস অর ইকুয়াল টু x2, x1 x2 যে কোনো পয়েন্ট, ওই i এর মধ্যে যে কোনো পয়েন্ট x1 x2 ওপেন ইন্টারভাল তো i, ঠিক আছে, i এর মধ্যে যে কোনো পয়েন্ট। এটা যদি ইমপ্লাই করে fx1 লেস অর ইকুয়াল টু fx2, দেখো যদি x1 লেস দেন x2 হয় এবং এটা যদি ইমপ্লাই করে fx1 লেস দেন fx2 ফর অল x1 x2 বিলংস টু i, এটা তো আমি বলেই দিলাম, এটা তো বলে দিলাম, তাহলে সেই ফাংশনটা কি ফাংশন হবে বলো তো? ইনক্রিজিং ফাংশন হবে। দেখো দুটোই দেখো সেম আছে, x1 লেস অর ইকুয়াল টু যদি x2 হয় তাহলে সেটা ইমপ্লাই করবে ওই ফাংশনে বসালেও কিন্তু ছোটই আসবে ভ্যালুটা, তখন তাকে কি ফাংশন, তখন সেই ফাংশনটা কি হবে? সেটা একটা ইনক্রিজিং ফাংশন হবে, CREASING ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, চারটে বললাম আমি, দেখো জিনিস তো দুটো, এক ইনক্রিজিং নয় ডিক্রিজিং, তাহলে চারটে কোথা থেকে আসবে? এইবার সেকেন্ড কন্ডিশনটা ভালো করে বুঝো, যদি x1 লেস দ্যান x2 হয় আর এটা যদি ইমপ্লাই করে fx1 লেস দ্যান fx2 ফর অল ওই x1 x2 বিলংস টু i, তখন এটাকে কি ফাংশন বলা হয় জানো? স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। মনে আছে চারটে কথা ছিল, একটা ইনক্রিজিং ফাংশন, একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, একটা ডিক্রিজিং, একটা স্ট্রিক্টলি ডিক্রিজিং। যদি এটা দেখো এই যে ইকুয়াল টু কোনো কেসই নেই এখানে, তখন সেটা কি ফাংশন হয় বলো তো? স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, STRICLY স্ট্রিক্টলি ইনক্রিজিং, CREASING। বুঝতে পারছো আমার কথাটা? ইনক্রিজিং যখন লেস অর ইকুয়াল টু হিসেবে থাকছে, আর যখন শুধু লেস দ্যান হয়ে যাচ্ছে, মানে কোনোদিন সেটা ইকুয়াল টু হতেই পারে না, তখন সেটাকে বলা হয় কি? স্ট্রিক্টলি ইনক্রিজিং। কোন ডিক্রিজিং বলতে পারি? যদি 3 নম্বর, যদি x1 লেস দ্যান x2 হয়, এটা যদি ইমপ্লাই করে fx1 গ্রেটার অর ইকুয়াল টু fx2, মানে এখানে x1 লেস দ্যান x2 থাকা সত্ত্বেও এখানে উল্টো আসলো, fx1 গ্রেটার অর ইকুয়াল টু fx2 আসলো, তাহলে তখন আমরা কি বলবো? এটাকে ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন। তাই যদি হয়, এবার 4 নম্বরে কি হবে দেখো, যদি x1 লেস দ্যান x2 হয় আর এটা যদি ইমপ্লাই করে শুধু গ্রেটার দ্যান, দেখো কোনো এখানে ইকুয়ালের কেস আসবে না, শুধু গ্রেটার দ্যানই হবে, তখন তাকে কি বলা হবে? স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। সেটাকে বলা হবে STRICLY স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। তাহলে পার্থক্য বুঝতে পারছো? যদি x1 লেস দ্যান x2 হয় আর এখানে fx1 লেস অর ইকুয়াল টু fx2 হয়, তাহলে সেটা ইনক্রিজিং ফাংশন, আর যদি ইকুয়াল টু না থাকে তাহলে সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর x1 লেস দ্যান x2 থাকা সত্ত্বেও এটা যদি গ্রেটার অর ইকুয়াল টু থাকে তাহলে ডিক্রিজিং, আর যদি শুধু গ্রেটার দ্যান থাকে তাহলে সেটা হচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। একই কথা ওই ফর অল x1 x2 বিলংস টু i, আর i মানে প্রথমেই বলেছি i মানে হচ্ছে ওপেন ইন্টারভাল। কোথাকার মধ্যে ওপেন ইন্টারভাল? ওই যে ফাংশনটা আছে রিয়েল ভ্যালুড ফাংশনে ডোমেইনের মধ্যে যে কোনো একটা ওপেন ইন্টারভাল। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন। দেখো তোমাদের গ্রাফিক্যালি বুঝিয়ে দিচ্ছি কোনটা নরমাল ইনক্রিজিং কোনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। দেখো দেখো প্রথমে তোমাদের এই দেখো চারটে ছবি হবে, তাহলে এই দেখো একটা দুটো তিনটে চারটে, চারটে কেন আঁকলাম? একটা ইনক্রিজিং, একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং আঁকবো, একটা ডিক্রিজিং, একটা হচ্ছে তোমার স্ট্রিক্টলি ডিক্রিজিং আঁকবো। দেখো নরমাল ইনক্রিজিং, ইনক্রিজিং ফাংশন, ধরো এখান থেকে ফাংশনটা শুরু হলো, এই দেখো ইনক্রিজিং, বুঝলে? দেখো বাড়তে আছে, এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। আর স্ট্রিক্টলি ইনক্রিজিং কাকে বলবো? ধরো এখান থেকে শুরু হয়েছে, বুঝতে পারলে দুটো পার্থক্য? দেখো এইটা ইনক্রিজিং ফাংশন, দেখো এখানে শুরু হয়েছে এই অবধি গেছে, কিন্তু দেখো এখানে আপস এন্ড ডাউন দুটোই আছে, একবার বাড়ছে একবার কমছে তারপর ইনক্রিজিং হচ্ছে, কিন্তু এটার মধ্যে দেখো স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে। এইটা হচ্ছে পার্থক্য ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ইনক্রিজিং, বুঝেছো? তাহলে ডিক্রিজিং এর পার্থক্য এবার আশা করি বুঝতে পারছো। ধরো এখান থেকে শুরু হয়েছে এরকম ভাবে এসেছে, এইটা এখানে শেষ হয়েছে, দেখো এটা নরমাল ডিক্রিজিং। আর স্ট্রিক্টলি ডিক্রিজিং হলে কি হবে? ধরো এইখান থেকে এরকম যেতে থাকবে স্ট্রিক্টলি ডিক্রিজিং, বুঝতে পারছো? মানে স্ট্রিক্টলি কথাটার অর্থ কি? সে শুধু উঠতেই থাকবে, তার গ্রাফ কখনো নামবে না,
দেখবে শেয়ার মার্কেটের গ্রাফ দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। শেয়ার মার্কেট বাদ দাও, ক্রিকেট স্কোরের গ্রাফ দেখবে, ক্রিকেট স্কোরে যে লাইন গ্রাফটা দেখায় না কি সুন্দর করে, একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। তো সেগুলো যদি ওপরের দিকে উঠতে থাকে সে উঠুক নামুক কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে নর্মাল ইনক্রিজিং। দেখো একটা জিনিস বুঝো, ইনক্রিজিং মানেটা কি? ধরো তোমাকে একটা কথা বলি, ধরো তুমি এইভাবে ভাবো যে তুমি ছোটবেলায় থেকে পড়াশোনা করছো, ক্লাস 12 অবধি চলে এসেছো। এইবার কি দাঁড়াচ্ছে, ধরো তুমি কোনো ক্লাসে খুব ভালো রেজাল্ট করেছো, কোনো ক্লাসে একটু ডাউন করেছো, কিন্তু আলটিমেট 12 এসে তুমি ক্লাস 1 এ যে ছাত্রটা ছিলে, যতটা লেভেল ছিল তোমার, 12 এসে অনেক বেড়ে গেছে। তার মানে তোমার আপস এন্ড ডাউন ছিল মাঝে, কিন্তু তোমার আলটিমেট আমি যদি পুরো ইন্টারভ্যালটা বিচার করি 1 থেকে শুরু করে 12 পর্যন্ত, তাহলে দেখো তুমি কিন্তু বেড়েছো। তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। কিন্তু যদি এরকম হয় যে তুমি কখনো ডাউন ফলে হয়নি, তোমার খালি আপ হয়েছে, প্রথমে ধরো 1 এ 20 পেয়েছিলে, 2 এ উঠে 30 পেয়েছো, 3 তে উঠে 40 পেয়েছো, 45 পেয়েছো, তারপরে 50 পেয়েছো, 60 পেয়েছো, 70 পেয়েছো, 80 পেয়েছো, 90 পেয়েছো, 12 উঠে 100 পেয়েছো। তাহলে তোমার গ্রাফটা দেখো পুরোপুরি ডাইরেক্ট, কোনোদিন নামে, এটাকে বলে স্ট্রিকলি ইনক্রিজিং। বুঝলে? আর ধরো তুমি 5 এ 50 পেয়েছো, 6 এ আবার 40 পেয়ে গেছো, 7 এ আবার 60 পেয়ে গেছো, আর 12 উঠে 100 পেয়েছো। তার মানে তুমি হয়তো তুমি 1 এ 20 পেয়েছিলে, 12 এ 100 পেয়েছো, কিন্তু দেখো তোমার আপস এন্ড ডাউনস ছিল, কোথায় কমেছে কোথায় বেড়েছে। এইটাকে বলা হচ্ছে নরমাল ইনক্রিজিং। আর যদি শুধু উঠতেই থাকে গ্রাফটা, তখন সেটাকে বলে স্ট্রিকলি। এবার বোঝা গেছে পার্থক্যটা? ওই একই ভাবে ডিক্রিজিং ইন্টারভ্যালে ডিভাইড করবে। হ্যাঁ, তাহলে আবার আলাদা আলাদা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে করতেই পারো, কেন সাইন এক্স তো। দেখো একের অঙ্কটা আমি পড়ছি কি বলেছে, দেখো বলেছে লেট fx and gx be two continuous functions defined from R to R such that fx1 greater than fx2 and gx1 less than gx2 for all x1 greater than x2। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, then find the solution set of সলিউশন সেট অফ, এটা বের করতে হয়েছে। কার সলিউশন সেট বের করতে দিয়েছে? দেখো অঙ্কটা f অফ g অফ কত আছে বল, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা, তারপরে গ্রেটার দ্যান f অফ g অফ 4, এইটুকু তো। আচ্ছা দেখো তোমাকে কি বলে দিয়েছে, দেখো একটা জিনিস, fx আর gx দুটো কন্টিনিউয়াস ফাংশন বলে দিয়েছে তোমাকে r টু r, মানে রিয়েল নাম্বারের মধ্যে আছে, তার মানে তাদের ডোমেইনটা হচ্ছে r টু r। r তো ডোমেইন একটা রেঞ্জ জানো তোমরা, কথা সেটা না, কথাটা হচ্ছে দেখো তোমাকে একটা কন্ডিশন দেখো দেওয়া আছে, fx1 গ্রেটার দ্যান fx2, এটা দেওয়া আছে না? এই দেওয়া আছে তো, দেখলাম fx1 গ্রেটার দ্যান, আর কি দেওয়া আছে, gx1 gx2, আর x1 x2 কন্ডিশনটা কি দেওয়া আছে একটু দেখো তো, তার মানে x1 গ্রেটার দ্যান x2। এবার বুঝো, যদি x1 গ্রেটার দ্যান x2 হয়, আর এটা ইমপ্লাই করছে যদি fx1 গ্রেটার দ্যান fx2 হয়, তাহলে এটা কি ফাংশন? স্ট্রিকলি ইনক্রিজিং ফাংশন। আর এটা যদি হয়, আর যদি g1 লেস দ্যান gx2 হয়, তাহলে g কি ফাংশন? ডিক্রিজিং ফাংশন। তাহলে f টা হচ্ছে এখানে ইনক্রিজিং ফাংশন, g টা এটাই বোঝানোর জন্য ওটা দিয়ে রেখেছে। বোঝাতে পারলাম? f টা হচ্ছে ইনক্রিজিং ফাংশন আর g টা হচ্ছে এখানে ডিক্রিজিং ফাংশন, এটুকু বুঝলে? আচ্ছা যদি f টা ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে আমি যদি ফাংশনটাকে তুলে দিই, তাহলে কি দাঁড়াবে, g আলফা স্কয়ার মাইনাস 2 আলফা গ্রেটার দ্যান g অফ 3 আলফা মাইনাস 4। বোঝাতে পারলাম আমি? এই দেখো এটা থেকে যদি এটা লেখা যায়, তাহলে এটা থাকলে এটা লেখা যায় না? এটাই তো আমরা করলাম, দেখো ফাংশনটাকে তুলে দিয়ে পয়েন্টের আকারে লিখে ফেললাম x1 গ্রেটার দ্যান x2। আচ্ছা এবার বুঝো কেন করতে পারলাম এটা, যেহেতু f ইজ ইনক্রিজিং। কথাটা বুঝতে পারছো? SING, এটুকু কি বুঝতে পারলে? দেখো না বুঝলে বলবে, শুধু শুনলে কিন্তু হবে না, বারবার বলছি। দেখো x1 গ্রেটার দ্যান যদি x2 হয়, আর এটা যদি ইমপ্লাই করে fx1 গ্রেটার দ্যান fx2, তাহলে f একটা ইনক্রিজিং ফাংশন, আর g উল্টো আছে, তার মানে এটা ডিক্রিজিং ফাংশন। তাহলে আমার এখানে দেখো f অফ, এটাকে কিছু একটা মনে করো, f অফ x1 গ্রেটার দ্যান f অফ x2 মনে করো, তাহলে f অফ x1 গ্রেটার দ্যান যদি fx2 হয়, তাহলে আমরা কি বলতে পারি, x1 গ্রেটার দ্যান x2 বলতে পারি না? অবশ্যই বলতে পারি, কারণ f তো ইনক্রিজিং আমি জানি, তাহলে বলা যায়। এবার ঠান্ডা মাথায় বুঝো। আচ্ছা এটাকে এবার তুমি x1 মনে করো, এটাকে x2 মনে করো, তাহলে কি হবে, এটা x1 যদি গ্রেটার gx1 যদি গ্রেটার দ্যান gx2 হয়, আর g কি ফাংশন, ডিক্রিজিং ফাংশন, তাহলে এটা উল্টে যাবে না? তাহলে কত হবে, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা লেস দ্যান 3 আলফা মাইনাস 4, যেহেতু g ইজ ডিক্রিজিং, CRDECREASING। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? উল্টালো কেন? কারণ ফাংশনে যদি গ্রেটার দ্যান থাকে আর ফাংশনটা যদি তোমার ডিক্রিজিং হয়, তাহলে উল্টো ছিল নিশ্চয়ই। কথাটা বুঝতে পারছো? তাই এটা উল্টে গেল। এবার এখান থেকে আলফা ভ্যালু বেরোবে, সেখান থেকে আলফা ভ্যালু ফাংশন
ফ্যাক্টরাইজ হবে না দেখি ডিসক্রিমিনেন্ট নেগেটিভ আসছে আচ্ছা আলফা স্কয়ার মাইনাস 2 আলফা এই পাশে আসলে 3 আলফা প্লাস 4 লেস দ্যান 0 তাহলে কত দাঁড়াচ্ছে আলফা স্কয়ার মাইনাস 5 আলফা প্লাস 4 লেস দ্যান 0 ডিসক্রিমিনেন্ট 0 আসছে নেগেটিভ আসছে ডিসক্রিমিনেন্ট b স্কয়ার মানে 5 মাইনাস 5 স্কয়ার 25 না পড়া যাবে তো চলো এটাকে আমরা মিডল টার্ম করি আলফা স্কয়ার মাইনাস কত হবে গো এটা কত হবে 1 আর 4 হবে না তাহলে 4 আলফা মাইনাস আলফা প্লাস 4 লেস দ্যান 0 তাহলে একটা হচ্ছে আলফা মাইনাস 4 একটা কত হচ্ছে আলফা মাইনাস 1 লেস দ্যান 0 এবার নিশ্চয়ই এটা তোমরা ওই ওয়েভি কার্ভ দিয়ে সলভ করে দেবা আশা করি এটা মনে আছে তাহলে বলো ওয়েভি কার্ভ যদি লাগাই এখানে এখানে 1 আর হচ্ছে 4 তাই তো পয়েন্টস গুলো 4 আর হচ্ছে 1 চলো এবার বলো সাইন কনভেনশন গুলো মনে আছে তো তাহলে এটা কত হবে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে 1 থেকে 4 এর মধ্যে হবে না লেস দ্যান আছে তো লেস দ্যান মানে মাইনাস কত থেকে কার মধ্যে আছে 1 থেকে 4 এর মধ্যে আছে তার মানে আলফা বিলংস টু 1, 4 তাহলে এই যে এটাই তো বের করতে বলেছিল তোমাকে দেখো এটাই বের করতে বলেছে then find the solution set of এটা এই যে আলফা ভ্যালু 1 থেকে 4 এর মধ্যে find the values of p if fx equal to কত আছে একটু বলো fx equal to cos x minus 2px এইটা কি বলেছে is invertible তাহলে ইনভার্টিবল ফাংশন কি কাকে বলা হয় ইনভার্টিবল মানে হচ্ছে সেই ফাংশনটা আইদার অলওয়েজ পজিটিভ অর আইদার অলওয়েজ নেগেটিভ পজিটিভ নেগেটিভ না মানে ইনক্রিজিং বা আইদার অলওয়েজ ডিক্রিজিং সেটা হচ্ছে ইনভার্টিবল ফাংশন এবার বুঝো তুমি এক কাজ করো f ড্যাশ x বের করো এখান থেকে f ড্যাশ x কত হচ্ছে sin x 2p আচ্ছা তোমরা বলো আমাকে কখন একটা ফাংশন ইনক্রিজিং হয় যখন f ড্যাশ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় আর একটা ফাংশন f ড্যাশ x যদি লেস দ্যান 0 হয়ে যায় তখন সেটা কি হয় ডিক্রিজিং হয়ে যায় তাহলে দেখো আমি তো p এর মান ভ্যালু জানি না p এর ভ্যালুটাই তো বের করতে হবে তাহলে আমরা দুটো কেস করব এক হচ্ছে f ড্যাশ x গ্রেটার দ্যান মানে ইনক্রিজিং ধরে করব আর ফাংশনটাকে একবার ডিক্রিজিং ধরে করব তাহলে আমি বলছি প্রথমে কেস 1 এ যে যদি ফাংশনটা ইনক্রিজিং হয় ইনক্রিজিং ইনক্রিজিং if f ড্যাশ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে না ফাংশনটা ইনক্রিজিং কখন হবে যখন f ড্যাশ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে এবার বলো তো এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে তো করি এটা আমরা দেখো তো sin x 2p গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো এবার বলো এখান থেকে কি বলতে পারি আমরা 2p কে তুমি যদি ওপাশে নিয়ে যাও বা এই পাশে রেখে দাও -2p গ্রেটার দ্যান ইকুয়াল টু sin x তাহলে -p গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ sin x তাই তো এবার মাইনাস দিয়ে গুণ করলে তাহলে p লেসার ইকুয়াল টু হাফ sin x এটুকু কি ঠিক আছে অঙ্ক আমাদের এবার তুমি একটা কথা ভাবো sin x এর ভ্যালু কোথা থেকে কার মধ্যে হয় -1 থেকে +1 এর মধ্যে হয় sin x এর ভ্যালু তোমার -1 থেকে শুরু করে +1 এর মধ্যে হয় তার মানে দেখো এটা হাফ sin x আছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই তার মানে p এর ভ্যালু কত আসলো হাফ আসলো ওর মধ্যেই তো আছে তাহলে p এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু হাফ আসলো কখন যখন fx ফাংশনটা ইনক্রিজিং বলে আমরা ধরে নিচ্ছি কিন্তু fx ফাংশনটা তো ডিক্রিজিংও হতে পারে তাহলে fx ফাংশনটা ইনক্রিজিং হবে যখন p এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু হাফ মানে p এর ভ্যালু যদি হাফের থেকে ছোট হয়ে যায় তখন ফাংশনটা কি হয়ে যাবে ইনক্রিজিং হয়ে যাবে আর কেস 2 তে কি ধরবা তুমি কেস 2 তে ধরে নাও ইন ডিক্রিজিং ডিক্রিজিং ইফ কখন হবে ডিক্রিজিং যখন না আগে বলো যখন কখন ডিক্রিজিং হয় বলো yes f dash x less than equal to 0 তাহলে বুঝতেই পারছো এগুলো লেস দ্যান হবে তার মানে sin x 2p less than equal to 0 তাই তো তাহলে কত দাঁড়াচ্ছে 2p less than equal to sin x তারপরে -p less than equal to half sin x আর p greater than equal to half sin x তাই তো এবার বুঝো sin x এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হয় -1 lesser equal to sin x lesser equal to 1 এবার বুঝো তাই যদি হয় ভালো করে বুঝবো আমার কথাটা p এর ভ্যালু -1/2 গ্রেটার দ্যান আছে p এর ভ্যালু কত আছে গ্রেটার অর ইকুয়াল টু -1/2 sin x তাহলে sin x এর ভ্যালু যদি -1 থেকে +1 এর মধ্যে হয় এই ক্ষেত্রে দেখো sin x এর ভ্যালু ইনক্রিজ গ্রেটার দ্যান ছিল তাই আমরা sin x এর ভ্যালু দেখো 1 ধরেছিলাম
দেখো তাই জন্য তো মাইনাস হাফ এসেছিল, আর এই ক্ষেত্রে ফাংশনটা কি আছে, ডিক্রিজিং আছে, তো তাহলে সাইন এক্স এর ভ্যালু এই ক্ষেত্রে কত ধরবো, -1। তাহলে এখানে যদি -1 বসাও তাহলে p গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হচ্ছে, হাফ। তাহলে p এর ভ্যালু যদি হাফের থেকে বড় হয় তাহলে ফাংশনটা হবে ডিক্রিজিং, আর p এর ভ্যালু যদি মাইনাস হাফের থেকে ছোট হয় তখন ফাংশনটা কি হবে, ডিক্রিজিং। আচ্ছা এই দুটোকে কম্বাইন বলেছে, তিনেরটা বলেছে ডিসকাস দ্য মনোটোনিসিটি অফ দ্য ফাংশন fx ইকুয়াল টু কার, fx ইজ ইকুয়াল টু লগ মড কত আছে, x - 1 -x² প্লাস 3। এবার মনোটোনিসিটি চেক করব, ডেরিভেটিভ করি f dash x। চলো বলো f dash x কত হচ্ছে, 2 লগ ছিল না, তাহলে 2/x - 1 -2x 2, ঠিক আছে, করলাম এটা। এবার এটাকে একটু আমরা ওই মিডল টার্ম টাইপের বা লসাগু টসাগু করি, দেখি কত হয়। 2 - 2x * x - 1, তাই তো, প্লাস 2 * x - 1। চলো এটা কাটাকাটি করে দেখো কত আসছে, 2 - 2x², এটা -2x প্লাস 2x - 2 বাই x - 1, ঠিক আছে, এটা প্লাস 2x হবে, তাই তো। চলো ওকে, একটা তো কাটছে দেখতেই পাচ্ছি, 2 কেটে যাচ্ছে, এবার থাকছে কত, -2x² প্লাস 4x, তাই তো। কত কমন যায়, -2x কমন যায়, তাহলে -2x কমন গেলে কত থাকছে, x - 2। এই তো সুন্দর এসছে, দেখো পেয়ে গেছো তো, এই তো আমার দরকার ছিল। এটাই দেখো এবার ভালো করে বোঝো, এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে। এবার দেখো ইনক্রিজিং হবে নয় ডিক্রিজিং হবে, তোমাকে কি বের করতে বলেছে, মনোটোনিসিটি চেক করতে হবে। তার মানে আমাকে চেক করতে হবে কোথায় ফাংশনটা ইনক্রিজিং আর কোন ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজিং। আগে ওয়েভি কার্ভ তো লাগাই, তারপর দেখছি। চলো ওয়েভি কার্ভ যদি আমরা এখানে করি, দেখো এখানে দেখো পয়েন্টস গুলো কত কত হবে, x = 0 আসবে, এখান থেকে 2 আসবে, এখান থেকে 1 আসবে, তার মানে 2 0 1, এইভাবে সরি 2 1 0, এটা ফার্স্টে মাইনাস হবে, হ্যাঁ 2 এটা 1 এটা 0। এইবার দেখো, এবার দেখো তুমি দেখো প্রত্যেকটা x এর x কে আমি পজিটিভ রেখেছি, কিন্তু তবুও বাইরে একটা মাইনাস পড়ে থাকছে। তার মানে কি হবে, এই যে 2 এর ডান পাশের সংখ্যাটা কি দিয়ে শুরু হবে, চিহ্নটা মাইনাস দিয়ে শুরু। বুঝতে পারলে মাইনাস কেন হচ্ছে, দেখো প্রত্যেকটা x কে তুমি পজিটিভ রেখেছি কিন্তু বাইরে একটা মাইনাস পড়ে থাকছে, ওই কারণে বড় যে সংখ্যাটা আছে তার পাশের সংখ্যাটা মাইনাস দিয়ে শুরু হবে। এটা যদি মাইনাস হয়, এবার বোঝো 2টা কার জন্য এসেছে, এটার জন্য এসেছে, তো এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে সাইন চেঞ্জ হবে, মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপর 1 কার জন্য এসেছে, এই যে এটার জন্য এসেছে, পাওয়ার অড আছে, তাহলে সাইনটা আবার চেঞ্জ হবে, কত হবে, এটা মাইনাস। আবার একইভাবে 0 আছে, সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো যে কোথায় কোথায় ফাংশনটা ইনক্রিজিং, কোথায় কোথায় ফাংশনটা ডিক্রিজিং। চলো দেখি, দেখো ইনক্রিজিং কোথায় হয়, যখন f dash x হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তখন ইনক্রিজিং হবে। তা কোথায় কোথায় ইনক্রিজিং, দেখো 1 থেকে 2 এর মধ্যে এখানে ইনক্রিজিং, আর এই যে 0 এর এই পাশে ইনক্রিজিং। তাহলে চলো ইনক্রিজিং কখন হলো, যখন x এর ভ্যালু -∞ থেকে 0 এর মধ্যে থাকবে, আর না হয় 1 থেকে 2 এর মধ্যে থাকবে। তাহলে এই দুটো হলে fx কি হবে, ইনক্রিজিং হয়, এটা নয় ওটা, যে কোনো একটা জায়গায় থাকলেই তোমার তো ইনক্রিজিং সেটা, ঠিক আছে। আর ডিক্রিজিং কখন হবে, যখন আমার f dash x less than equal to 0, less than equal to 0, তার মানে কি দাঁড়াচ্ছে, হয় 0 থেকে 1, x belongs, আচ্ছা এখানে x belongs to লিখে নাও না, তাহলেই তো হয়, x belongs to হয় 0 থেকে 1 হবে, আর না হয় 2 থেকে ইনফিনিটি। দাও না ইউনিয়ন, এটা কি যায় আসে, হয় ইউনিয়ন মানেই তো তাই, যে কোনো এক জায়গায় থাকলেই হলো। তাহলে বুঝতে পারছো কোথায় ইনক্রিজিং, তাহলে মনোটোনিসিটি চেক করা মানে বুঝলে কোথায় ফাংশনটা ইনক্রিজিং, কোথায় ফাংশনটা ডিক্রিজিং। এবার মনোটোনিসিটি একবারে বলে দিলে কি হয়, ওটা ইনক্রিজিংও বের করতে হবে, কোথায় কোথায় ডিক্রিজিংও বের করতে হবে। এইগুলো আমাদের ভালো করে শোনো, পয়েন্ট অফ ইনফ্লেকশন ব্যাপারটা কি। দেখো পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে হচ্ছে, ধরো কোন একটা ফাংশন আছে fx, কোন একটা ফাংশন আছে, তার তুমি ডবল ডেরিভেটিভ বের করলা, f ডবল ড্যাশ x বের করলা। দেখো f ডবল ড্যাশ x এর যদি দুটো কেস হয়, আইদার f ডবল ড্যাশ x 0 হয়ে যাবে, হয় f ডবল ড্যাশ x 0 হবে, আর না হয় সরি x 0 পয়েন্টে, মানে x 0 একটা পয়েন্ট ধরে নিলাম, যে কোনো পয়েন্ট, ওই পয়েন্টে হয় f ডবল ড্যাশ x 0 হয়ে যাবে, আর না হয় f ডবল ড্যাশ x 0 এর কোনো এক্সিস্টেন্সই থাকবে না, মানে ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো, fx একটা ফাংশন থাকবে, যদি এমন হয়, যদি x equal to x0 পয়েন্টে f ডবল ড্যাশ x0 ভ্যালু 0, আর না হয় f ডবল ড্যাশ x0 এর কোনো অস্তিত্ব নেই। আর
ভালো করে কথা শুনবা। আর যদি f ড্যাশ x পয়েন্টে মানে f ড্যাশ x0 পয়েন্টে তার অস্তিত্ব থাকে, এক্সিস্টেন্স আছে, এর এক্সিস্টেন্স আছে। আরেকবার বলি প্রথম থেকে কথাটা বললাম, fx একটা ফাংশন, fx ফাংশনের যদি x ইকুয়াল টু ধরো x0 একটা পয়েন্ট, ওই পয়েন্টে f ডবল ড্যাশ x হয় 0, নয় তার অস্তিত্ব আছে, অস্তিত্ব নেই, কিন্তু ওই পয়েন্টেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অস্তিত্ব আছে। দেখো এটা বলেছি, ওই পয়েন্টেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে সেকেন্ড অর্ডারের অস্তিত্ব নেই, ফার্স্ট অর্ডারের অস্তিত্ব আছে। তবে ওই x ইকুয়াল টু x0 পয়েন্ট থেকে যখন f ডবল ড্যাশ x0 পাস করবে কি করবে, যদি সাইনের পরিবর্তন করে, মানে ধরো প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাচ্ছে, যদি চিহ্নের পরিবর্তন ঘটাচ্ছে, সাইনের পরিবর্তন ঘটাচ্ছে, তখন ওই x0 পয়েন্টকে কি বলা হবে, পয়েন্ট অফ ইনফ্লেকশন কখন হয়। এতক্ষণ ছিল ইনক্রিজিং ডিক্রিজিং এ, এখন ম্যাক্সিমাম মিনিমাটা বলে দিচ্ছি, একদম ইজি ব্যাপার, তোমরা জানো এটা সবাই। দেখো ম্যাক্সিমাম মিনিমাকে অনেক ভাবে প্রকাশ করা যায়, আমি একদম বেসিকটা বলছি। fx একটা ফাংশন আছে, x ইকুয়াল টু a পয়েন্টে সে ম্যাক্সিমাম কিনা বা তার ম্যাক্সিমাম আছে কিনা সেটা যদি বের করতে চাই, কি করতে হবে দেখো, আমি গ্রাফিক্যালি বোঝালে হয়তো আমার একটু সুবিধা বলে মনে হয়। এই ধরো এই পয়েন্টটা হচ্ছে a h, এই পয়েন্টটা হচ্ছে a, আর এই পয়েন্টটা হচ্ছে a প্লাস h। এবার বলো fx ফাংশনটা, এটা ধরো fx ফাংশনটা x ইকুয়াল টু a পয়েন্টে কি হবে, ম্যাক্সিমাম হবে। কখন ম্যাক্সিমাম হবে, যদি f অফ a মাইনাস h f এর থেকে কি হয়, বড় না ছোট হতে হবে, ওটা কি হবে, ওখানে গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে, অবশ্যই লেস দ্যান হবে, কারণ তুমি ছবিটা দেখো না, ছবিতেই তো বুঝতে পারছো। আর f অফ a প্লাস h কত হবে, f এর থেকে না, ছবি দেখো ম্যাক্সিমাম মানে কি, ছবিটা দেখো তাহলে বুঝতে পারবা। ম্যাক্সিমাম মানে কি, কোন একটা ইন্টারভালের মধ্যে যে চরম মানটা, যেটা ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই তো আমাদের ম্যাক্সিমাম। তাহলে fx একটা ফাংশনের x ইকুয়াল টু a পয়েন্টে ম্যাক্সিমাম আছে, সেটা বোঝার জন্য আমাকে কি দেখাতে হবে, f অফ a মাইনাস h লেস দ্যান f, আবার f অফ a প্লাস h ও লেস দ্যান f। মানে তুমি উল্টো করে বলতে পারো যে f এ গ্রেটার দ্যান এটা, f এ গ্রেটার দ্যান এটা, দুটোই f এ দুটোর ক্ষেত্রে বড় হবে, তখন আমরা কি বলতে পারবো, x ইকুয়াল টু a পয়েন্টে ম্যাক্সিমাম আছে। আর মিনিমা তাহলে কখন থাকবে, ঠিক উল্টো কেস হবে। মিনিমার ছবিটা যদি আমি আঁকি তাহলে কেমন হবে, এরকম হবে। তাহলে এটা কত হবে, এই পয়েন্টটা a মাইনাস h, এটা a, আর এটা a প্লাস h। তাহলে বলো মিনিমা কখন হবে, যখন a মাইনাস h গ্রেটার দ্যান f এ হবে, আর f অফ a প্লাস h ও গ্রেটার দ্যান f এ হবে, তখন আমরা কি বলতে পারবো, x ফাংশনটা x ইকুয়াল টু a পয়েন্টে কি আছে, মিনিমা আছে। বুঝতে পারলে মিনিমা বা ম্যাক্সিমা কাকে বলে, এই হচ্ছে ম্যাক্সিমা, এই হচ্ছে মিনিমা। এই যে ম্যাক্সিমা আর মিনিমা, এটাকেই কিন্তু তোমার ওই লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বলা হয়। এবার কেন বলা হয়, দেখো আমরা যে ডিপেন্ড বিচার করছি লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমাটা, ইচ্ছা ধরো আমরা যে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাটা যে আমরা বিচার করছি, সেটা দেখো একটা ছোট ছোট পার্টের বিচার করছি, একটা ছোট তার কাছাকাছি যে নেইবারহুডটা আছে সেটা রেসপেক্টে বিচার করছি। সেই কারণে কি বলা হয়, এটাকে লোকাল ম্যাক্সিমা বলা যেতে পারে, লোকাল মিনিমা বলা যেতে পারে, বা রিলেটিভ ম্যাক্সিমা বা রিলেটিভ মিনিমা, এটা তোমরা বলতে পারো। আচ্ছা আর কি কি জানতে পারো, আর দু একটা কথা একটু শুনে নাও। দেখো এক্সট্রিমাম, এই কথাটা এক্সট্রিমাম কথাটা ম্যাক্সিমার ক্ষেত্রে ইউজ করা হয়, মিনিমার ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো এক্সট্রিমাম মানে সেটা ম্যাক্সিমাম হতে পারে, সেটা মিনিমাম হতে পারে। এক্সট্রিমাম বা আরেকটা কথা ইউজ করা যেটা হচ্ছে টার্নিং ভ্যালু, টার্নিং ভ্যালু। দেখো ম্যাক্সিমামে গিয়ে তো টার্ন হয়ে যায়, ওই কারণে টার্নিং ভ্যালু কথাটা ইউজ করা হয়। আর কি কি জানতে পারো, দেখো ম্যাক্সিমাম একটা ফাংশনের, একটা ধরো তুমি কোনো একটা ফাইনাইট ইন্টারভালের মধ্যে কোনো একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু ওই ফাংশনের গ্রেটেস্ট ভ্যালু নাও হতে পারে। ম্যাক্সিমাম ভ্যালু মানে যে সেটা ওই পুরো ফাংশনের গ্রেটেস্ট ভ্যালু হবে এমন কিন্তু কোনো কথা নেই, গ্রেটেস্ট ভ্যালু অন্য কোনোটা হতে পারে, কিন্তু কোন একটা ইন্টারভ্যালে ধরো ওই ফাংশনটার ভ্যালুটা ম্যাক্সিমাম, সেটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু মানে যে গ্রেটেস্ট ভ্যালু এটা কিন্তু না। ঠিক আছে, আরেকটা কথা বলি, কোন একটা ফাইনাইট ইন্টারভ্যাল, অবশ্যই ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে আরেকটা জিনিস জেনে রাখো যে এমন কিছু দেখবো অঙ্ক আছে যার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর থেকে ছোট, এমনও হতে পারে। ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর থেকে ছোট, আমরা কি জানি ম্যাক্সিমাম ভ্যালু বড় হওয়া উচিত, মিনিমাম ভ্যালু তো ছোট হওয়া উচিত। কোন একটা ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু মিনিমাম ভ্যালুর থেকে ছোট হতেও পারে, আমরা एग्जांपल দেখি। আরেকটা কথা, হ্যাঁ হতেই পারে, হ্যাঁ হতেই পারে ম্যাক্সিমাম ভ্যালুর মান মিনিমাম ভ্যালুর থেকে ছোট হতেই পারে। আরেকটা জিনিস একটু ভালো করে জেনে রাখো যে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে কখনো পরপর দুটো ম্যাক্সিমা থাকতে পারে না,
মানে দুটো ম্যাক্সিমার মাঝে একটা মিনিমা থাকবেই যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। মানে উল্টো প্রযোজ্য, যদি দুটো পরপর মিনিমা বের করো তার মাঝে একটা ম্যাক্সিমাম থাকবে। কথা বুঝতে পারছো? যে কোনো কন্টিনিউয়াস ফাংশনে পরপর দুটো ম্যাক্সিমা বা পরপর দুটো মিনিমা কখনো থাকতে পারে না। তাহলে সবকটা ব্যাপার বুঝতে পারলে যে ম্যাক্সিমাম মানেই কিন্তু এই ফাংশনের গ্রেটেস্ট ভ্যালু না, এটা একটা ব্যাপার। ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর থেকে ছোট হতে পারে, এটা একটা ব্যাপার। আর কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে পরপর দুটো ম্যাক্সিমা কখনো থাকবে না, দুটো ম্যাক্সিমার মাঝে একটা মিনিমা থাকবে, বা উল্টো করে বললে দুটো মিনিমার মাঝে একটা ম্যাক্সিমা থাকবে। এই কথাগুলো একটু ছোট্ট করে লিখে নাও এই পার্ট করে, ঠিক আছে? লিখতে পারো তোমরা টেস্ট ফর লোকাল ম্যাক্সিমা এন্ড মিনিমা। এটা তোমরা লিখে নিতে পারো, টেস্ট ফর লোকাল ম্যাক্সিমা এন্ড মিনিমা। এবার বুঝো, দেখো কি করে আমরা চেক করব। ধরো আমি একটা ফার্স্টে গ্রাফ আঁকলাম, ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম। এই পয়েন্টটা হচ্ছে a, এই পয়েন্টটা হচ্ছে a মাইনাস h, এই পয়েন্টটা হচ্ছে a প্লাস h। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে কোনটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে। তাই আমরা তো সব দেখো লোকাল ম্যাক্সিমা মানেই তাই। ওই জন্যই তো বললাম যে টেস্ট ফর লোকাল ম্যাক্সিম। দেখো আমরা যে ম্যাক্সিমাম মিনিমা কথাটা ইউজ করি সেটাকে অ্যাকচুয়ালি তুমি লোকাল ম্যাক্সিমা হিসেবে ইউজ করা হয়। লোকাল ম্যাক্সিমাটাই আমরা ম্যাক্সিমা আর লোকাল মিনিমাটাকে মিনিমা হিসেবে ইউজ করি। টোটালটা হলে তো সেটাকে গ্লোবাল বলা হবে, গ্লোবাল ম্যাক্সিমা মিনিমা বলা হবে। সেটা তো ইউজ করি না, ম্যাক্সিমা মিনিমা মানে আমরা লোকালটা ইউজ করি সাধারণত। তো যাই হোক, দেখো ভালো করে বোঝো কখন ম্যাক্সিমা থাকবে কখন মিনিমা থাকবে। x ইকুয়াল টু a পয়েন্টে দেখো এই ইন্টারভালটার মধ্যে a মাইনাস h থেকে এর মধ্যে দেখো এই গ্রাফটা ইনক্রিজিং, তাই না? আর a থেকে a প্লাস h এর মধ্যে গ্রাফটা দেখো ডিক্রিজিং হচ্ছে। তার মানে আমি যদি বলি a মাইনাস h থেকে a এই ইন্টারভালের মধ্যে ফাংশনটা f ড্যাশ x এটা কি হচ্ছে? গ্রেটার দ্যান 0 হচ্ছে না, ইনক্রিজিং হচ্ছে না? ইনক্রিজিং ফাংশন মানে কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো 0। ইনক্রিজিং ফাংশন মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0। তাহলে দেখো এইটুকু ইন্টারভালে a মাইনাস h থেকে এর মধ্যে ফাংশনটা উঠছে না নামছে? উঠছে তো। তাহলে মানে এই ইন্টারভালের মধ্যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে, কারণ ইনক্রিজিং ফাংশন। আর a থেকে শুরু করে a প্লাস h এর মধ্যে ফাংশনটা কি হচ্ছে? ডিক্রিজিং হচ্ছে, নামছে। তার মানে কি দাঁড়াচ্ছে? f ড্যাশ x লেস দ্যান 0। ঠিক আছে, বুঝতে পারছি? এটা তো ডিক্রিজিং ফাংশন তো, আর ডিক্রিজিং ফাংশন মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়। তার মানে আমরা কি বুঝলাম? যদি f অফ a মাইনাস h, f ড্যাশ a মাইনাস h যদি গ্রেটার দ্যান 0 হয়, আর যদি f ড্যাশ a প্লাস h লেস দ্যান 0 হয়, তাই তো লিখলাম। তবে আমরা কি বলতে পারবো? x ইকুয়াল টু a পয়েন্টে, x ইকুয়াল টু a পয়েন্টে কি আছে? ফাংশনটা লোকাল ম্যাক্সিমা আছে। কথা বুঝতে পারছো? যদি f ড্যাশ a মাইনাস h দেখো a মাইনাস h গ্রেটার দ্যান 0 হয়, ইনক্রিজিং বলে উপরে উঠছে। আর f অফ a প্লাস h মানে বাঁ দিকে দেখো এদিকে নামছে, ডিক্রিজিং বলে লেস দ্যান 0 হচ্ছে। যদি এই দুটো দেখা যায় কোন একটা পয়েন্টের ক্ষেত্রে x ইকুয়াল টু a পয়েন্টে, তাহলে আমরা বলতে পারি ওই পয়েন্টে কি হবে? ওই পয়েন্টে f(x) যে ফাংশনটা তার কি থাকবে? লোকাল ম্যাক্সিমা থাকবে। এবং ভালো করে শুনবা, এবং ওই পয়েন্টে f ড্যাশ এ অবশ্যই 0 হবে। কি হবে ওই পয়েন্টে? f ড্যাশ এর ভ্যালু সব সময় 0ই হবে। তাহলে ওটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা। এবার তোমরা একটু ভালো করে ভেবে দেখো ক্লাস 12 এর কথা। ভেবে দেখো, দেখো ম্যাক্সিমা মিনিমা বের করার জন্য আমরা কি করতাম? ভেবে দেখো, dy dx কে 0 করতাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে dy dx কে 0 করতাম, 0 করে সেই পয়েন্টটা সেকেন্ড অর্ডারে বসাতাম। বসিয়ে যদি লেস দ্যান 0 আসতো তাহলে বলতাম ম্যাক্সিমা, যদি গ্রেটার দ্যান 0 আসতো তাহলে বলতাম মিনিমা। এই সেম কেস দেখো আমি উল্টো করে বললাম। দেখো ওই পয়েন্টে দেখো ম্যাক্সিমাম পয়েন্টে আমি কি বলছি? f ড্যাশ ইকুয়াল টু 0 হবে। তার মানে কি dy dx 0 করে যে পয়েন্টটা আসতো সেটাই তো আমরা ম্যাক্সিমাম মিনিমার কাজে লাগাতাম। আমি এটা উল্টো করে বললাম। ম্যাক্সিমা থাকবে যদি এইটা হয় এবং f ড্যাশ এর 0 হয়। তাহলে একই ভাবে মিনিমা থাকবে কখন? ধরো এখানে একবারে ছবিতে বুঝিয়ে দিই। এটা ধরো a, এটা ধরো a মাইনাস h, সরি b, ধরো b, এটা b ধরো, আর এটা ধরো b প্লাস h। এবার বলো মিনিমা কখন হবে? এটা তো ম্যাক্সিমা বুঝিয়ে দিলাম, ম্যাক্সিমা। এবার মিনিমা কখন হবে বলো? f ড্যাশ b মাইনাস h কত হবে বলো তো? লেস দ্যান 0 হবে। কেন লেস দ্যান 0 হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? দেখো ভাই এই দেখো এই ইন্টারভালটার মধ্যে এটা তো ডিক্রিজিং ফাংশন। তো ডিক্রিজিং ফাংশন মানে তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0। ঠিক আছে? আর বলো তো f ড্যাশ b প্লাস h কত হবে? গ্রেটার দ্যান 0। এই দেখো b প্লাস h মানে এই ইন্টারভালে, তাহলে গ্রেটার দ্যান 0। তার মানে কি এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? x ইকুয়াল টু b পয়েন্টে কি আছে? লোকাল মিনিমা আছে। এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা, এটা হচ্ছে লোকাল মিনিমা। আর লোকাল মিনিমার ক্ষেত্রে f ড্যাশ b ও কিন্তু 0 হবে। একটু ভেবে দেখো, আমরা ক্লাস 12 এ কিন্তু তাই করেছিলাম। dy dx কে 0 করেছিলাম,
জিরো করে যে পয়েন্টটা আসতো সেই পয়েন্টটায় d2y dx2 যদি ম্যাক্স লেস দ্যান আসতো তাহলে ম্যাক্সিমাম বলতাম, আর যদি গ্রেটার দ্যান আসতো তাহলে মিনিমাম বলতাম। তো ব্যাপারটা এরকমই, ইকুয়াল টু জিরো করে তবেই কিন্তু আমি পেতাম। তার মানে যদি f ড্যাশ এ আর f ড্যাশ বি পয়েন্টে জিরো হয়, ওই পয়েন্টটা তো জিরো হয়ে যায় ফাংশনটা। এবার এখন একটা নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি, একটু ভালো করে মনে রেখো। যদি লোকাল ম্যাক্সিমাম পাওয়া যায় তাহলে fx যে ফাংশনটা সাইন চেঞ্জ করে পজিটিভ থেকে নেগেটিভে, বুঝতে পারলে? এটা আমি শেখাচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আগে শোনো ব্যাপারটা, আমি কি বললাম, fx ফাংশনটায় যদি x ইকুয়াল টু a পয়েন্টে ম্যাক্সিমাম পাওয়া যায় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কিভাবে চেঞ্জ হয়, পজিটিভ থেকে নেগেটিভে চেঞ্জ হয়। আর যদি লোকাল মিনিমাম পাওয়া যায় তাহলে কিভাবে চেঞ্জ হয়, নেগেটিভ থেকে পজিটিভে। এবার তুমি যদি এখানেই বুঝতে চাও আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি। দেখো লোকাল ম্যাক্সিমা মানে কি, ব্যাপারটা এরকম না? লোকাল ম্যাক্সিমাম ব্যাপারটা এরকম না? তাহলে গ্রাফটা উঠছিল, মানে পজিটিভে যাচ্ছিল না, এই পয়েন্টটা এসে ধুম করে চেঞ্জ হয়ে কোথায় চলে আসলো, দেখো পয়েন্টটা পজিটিভ থেকে নেগেটিভ হলো। এবার বুঝতে পারছো, ফাংশনটা পজিটিভ থেকে, যে পয়েন্টে ম্যাক্সিমাম পাওয়া যায় সেই পয়েন্টে ফাংশনটা পজিটিভ থেকে নেগেটিভে চলে আসে। মানে ইনক্রিজ থেকে ডিক্রিজ করে পজিটিভ, তার হ্যাঁ ইনক্রিজ থেকে ডিক্রিজ মানে পজিটিভ থেকে নেগেটিভে চলে আসে, এই হচ্ছে ব্যাপার। আর যদি তোমার লোকাল মিনিমা থাকে, দেখো উল্টো না কেসটা, এই দেখো মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, এইটাই বলতে চাইছিলাম। বুঝতে পারলে? যদি ম্যাক্সিমা হয় তাহলে ইনক্রিজ থেকে ডিক্রিজ অর্থাৎ প্লাস থেকে মাইনাসে আসে, যদি মিনিমা হয় তাহলে মাইনাস থেকে প্লাসে যায়। এই হচ্ছে আমাদের কনসেপ্ট পুরোপুরি। এটা কি বলেছে আমি একবার একটু পড়ছি। দেখো বলেছে let x and y be two real variables such that x greater than 0 and xy equal to 1, find the maximum value of minimum value of x plus y। দেখো কি কি দিয়েছে, দেখো খুব সহজ অঙ্কটা। x greater than 0 দিয়েছে, xy equal to 1 দিয়েছে, আর তোমাকে মিনিমাম ভ্যালু বের করতে হবে কার, x plus y এর। দেখো এখানে একটা ছোট জিনিস আমি ইউজ করব। তোমরা অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন মনে আছে? am আর gm, অ্যারিথমেটিক মিন কোনটা হতো? গ্রেটার দেন জিএম। হ্যাঁ, am greater than equal to gm হতো না? অ্যারিথমেটিক মিন কোনটা ছিল মনে আছে তোমাদের? ধরো a b c যদি থাকতো তাহলে b is equal to a plus c by 2, এটা হতো অ্যারিথমেটিক মিন। 2b equal to a plus, হ্যাঁ, আর রুট ওভার দিয়ে যেটা থাকতো সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। বুঝতে পারছো তো জিওমেট্রিক মিন কোনটা ছিল? ধরো b স্কয়ার ইকুয়াল টু ac, তাহলে b is equal to root ac, তাহলে ওটাই ছিল জিওমেট্রিক মিন, ঠিক তো? অ্যারিথমেটিক মিন সবসময় জিওমেট্রিক মিনের থেকে বড় হতো। তার মানে আমরা এখানে এটাও তো am greater than equal to gm বলতেই পারি, am greater than equal to gm এটা সবসময় বলতে পারি। এবার বলো x আর y দুটো আছে তো এখানে, তাহলে অ্যারিথমেটিক মিন কত হবে, x plus y by 2 হবে, ঠিক তো? greater than equal to gm কত হবে গো, root xy হবে। চলো root xy দেখো না অঙ্কটা, তাহলে x plus y greater than equal to 2 root xy, ঠিক তো? x এর ভ্যালু কত, দেখো x এর ভ্যালু 1, তাহলে x plus y greater than equal to 2 না? তো greater than equal to দিয়েই তো মিনিমাম ভ্যালু বোঝায়, তাহলে x plus y মিনিমাম ভ্যালু 2 না। 6 এরটা দেখো ভালো করে, 6 এর অঙ্কটা আমি একটু পড়ছি, ভালো করে শোনো। দেখো 6 এরটা বলেছে let fx equal to কত আছে, fx equal to sin cube x plus lambda sin square x minus pi by 2 থেকে x এর ভ্যালু pi by 2 এর মধ্যে আছে। আচ্ছা কি বলেছে আমরা একটু পড়ি। দেখো বলেছে find the intervals in which lambda should lie in order that fx has exactly one minimum and exactly one maximum, মানে একটা মিনিমাম থাকতে হবে একটা ম্যাক্সিমাম থাকতে হবে। যাই হোক আগে f dash x বের করি, তাই তো করে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য জানোই তো f dash x equal to 0 করতে হয়। তো f dash x বের করো, 3 sin square x, sin x এর ডেরিভেটিভ cos x, আর এটার ডেরিভেটিভ 2 lambda মাইনাস cos x, sin x cos x। যদি sin x cos x কমন নিয়ে যাবে, নিয়ে নাও sin x cos x যদি তুমি কমন নাও থাকছে কত, 3 sin x প্লাস 2 2 lambda। চলো তাহলে এবার এটাকে 0 করতে হবে। এবার বুঝো এটাকে যদি আমি 0 করি, দেখো বেসিক ভাবনাগুলো বুঝো। দেখো x এর ভ্যালু -π/2 থেকে +π/2 আছে, x এর ভ্যালু -π/2 থেকে +π/2 আছে, ওই যে লেখা আছে দেখো। তোমরা আমার একটা কথার উত্তর দাও, -π/2 থেকে +π/2 এর মধ্যে cos x কখনো 0 হয়? ভেবে দেখো, জীবনে 0 হয় না। cos x এর কোনো ভ্যালু 0 হয় না, তাই না? তার মানে এই ইন্টারভাল যেহেতু বইতে দেওয়া আছে, এই cos x এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। পারবে কি? তুমি যদি এটাকে 0 করো, cos x এর তো কোনো কথা বুঝতে পারছো? কি করো, f dash x 0 করো তো, তাই তো করবা হিসাবে f dash x তে 0 লিখবা তো, কিন্তু কথাটা হচ্ছে হ্যাঁ cos 0 1 হয়,
cos 0 ভ্যালু হ্যাঁ ইকুয়াল টু থাকলে হতে পারতো, ইকুয়াল টু নেই তো, cos 90 তো 0 হয়, কিন্তু 90 প্লাস 90 থেকে মাইনাস 90 এর মধ্যে দেখো কোনো ভ্যালু cos এর 0 না, তাহলে cos x কিন্তু কখনো 0 হতে পারবে না, কিন্তু sin x 0 হতে পারে, কারণ 0 তেই তো sin এর ভ্যালু 0, তার মানে আমরা sin x ইকুয়াল টু যদি 0 বলি এখান থেকে কি বলতে পারি, x ইকুয়াল টু 0 না, আরে sin 0 মানে তো sin 0ই, তো x ইকুয়াল টু 0 ডিগ্রি হলো, আরেকটা কোনটা 0 হতে পারে, এটা 0 হতে পারে, তাহলে ওখান থেকে sin x এর ভ্যালু কত আসবে, দেখো -2 ল্যামডা বাই 3, তাই তো -2 ল্যামডা বাই 3, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসছে, sin ইনভার্স -2 ল্যামডা বাই 3, বুঝতে পারলে এইটুকু, এটুকু কি বোঝাতে পারলাম, দেখো আমি f' x কে 0 করছি, তাহলে cos x তো 0 হতে পারবে না, sin x যদি 0 হতে হয় তাহলে x এর ভ্যালু 0 হতে হবে, আর যদি এটা 0 হয় তাহলে x এর ভ্যালু, দেখো x এর কটা ভ্যালু আসলো, দুটো ভ্যালু আসলো, কিন্তু x এর ভ্যালু তোমাকে জানতে চাইবে, বলছে ল্যামডার কোন ভ্যালুর জন্য, ল্যামডার কোন ভ্যালুর জন্য, দেখো তাহলে এই যে আমরা sin পেয়ে গেছি, তাহলে আমরা জানি -1 থেকে sin x এর ভ্যালু লেখা মানেও যা -2 ল্যামডা বাই 3, একই কথা, এটা তোমরা বুঝতেই পারছো, less than 1, -1 থেকে +1 এর মধ্যে, তো যাই হোক -1 less than -2 ল্যামডা বাই 3 less than 1, কত দিয়ে গুণ করেছো, 3 দিয়ে গুণ করেছো সবাইকে, তাহলে কত হচ্ছে -3 less than -3, তাহলে ল্যামডা ভ্যালু কত থেকে কতর মধ্যে এসেছিল, 2 দিয়ে ভাগ করলে -3 বাই 2 থেকে ল্যামডার ভ্যালু কত থেকে কার মধ্যে আসলো, ল্যামডার ভ্যালু তোমার আসলো -3/2 থেকে +3/2 এর মধ্যে, তাহলে তাই যদি আসে তাহলে ল্যামডা বিলংস টু আমরা কত বলতে পারি, -3/2, 3/2। এবার একটা কথা বুঝো, ল্যামডার ভ্যালু দেখো -3/2 থেকে +3/2 এসছে ঠিকই, কিন্তু ল্যামডার ভ্যালু 0 হতে পারবে না, কেন 0 হতে পারবে না বলো তো, ল্যামডার ভ্যালু যদি 0 হয়ে যায়, f dash x by f টা দেখো, f dash x টা দেখো ওখানে, ল্যামডার ভ্যালু যদি 0 হয়ে যায়, ভালো করে বোঝো, তাহলে sin x 0, ওই যে ফাংশনটা থেকে কটা সলিউশন পাচ্ছ তোমরা, একটাই সলিউশন পাচ্ছ, দেখো sin x যদি 0 হয় তাহলে x 0 তো, আর কোনো সলিউশন পাচ্ছ আর কোনো সলিউশন, বা তুমি বলতে পারো sin 0 তো sin 180 মানও তো 0 হয়, sin 200 sin, হ্যাঁ এটাই দেখো তোমাকে তো দেওয়া আছে -90 থেকে +90, তার মধ্যে তো sin এর একটাই ভ্যালু 0, তাহলে ল্যামডা যদি ভুল করেও 0 হয়ে যায় তাহলে দেখো একটাই ভ্যালু পাবা, তার মানে তুমি দুটো ভ্যালু কিন্তু পাবা না, তার মানে ল্যামডার ভ্যালু এটা থেকে তোমাকে 0টাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে দেখো দুটো ভ্যালু পাবা। এবার তুমি ভেবে দেখো দুটো ভ্যালুই কিন্তু পরপর ম্যাক্সিমা আর মিনিমা হতে পারবে না, কেন, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে পরপর দুটো যদি ম্যাক্সিমা থাকে তার মাঝে একটা মিনিমা থাকে, তার মানে কিভাবে লাই করে, একটা ম্যাক্সিমা একটা মিনিমা, একটা ম্যাক্সিমা একটা মিনিমা, তাহলে এর মধ্যে যদি দুটো রুট থাকে, দুটো সলিউশন থাকে, তাহলে দুটোর মধ্যে একটা ম্যাক্সিমা হবে একটা মিনিমা হবে, তাহলে ল্যামডার ভ্যালু কত হতে হবে, -3/2 থেকে +3/2, কিন্তু 0টা থাকা, এই হচ্ছে ল্যামডা।